আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমার কাছে এই মুহূর্তে রয়েছে Symphony z70। স্মার্টফোনটি ৯,৪৯০ টাকায় লঞ্চ করা হয়েছে। এই স্মার্টফোনটার মধ্যে এমন কিছু স্পেসিফিকেশন রয়েছে যা এই প্রাইস পয়েন্টে অন্যান্য স্মার্টফোন ব্র্যান্ড প্রোভাইড করছে না। সো এই দিক থেকে এই স্মার্টফোনটা এগিয়ে আছে। আবার কিছু ড্রব্যাক পয়েন্টও আছে যেই জন্য এই স্মার্টফোনটা কেনা একদমই ঠিক হবে না। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো স্মার্টফোনটা কাদের জন্য পারফেক্ট, কাদের জন্য পারফেক্ট নয়, কি কি ভালো দিক এবং কি কি খারাপ দিক রয়েছে। সবকিছু বাদ দিয়ে চলুন ভিডিওটি শুরু করব। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জিকেটেক বিডি ইউটিউব চ্যানেল। চলুন ভিউয়ার্স, এক নজরে চোখ বুলিয়ে আসা যাক এই স্মার্টফোনটার বক্স কন্টেন্টে আমরা কি কি পাচ্ছি। বক্সটা ওপেন করলেই পাচ্ছেন একটি ট্রান্সপারেন্ট সিলিকন ব্যাক কভার, যার কোয়ালিটি আমার কাছে মোটামুটি ঠিকঠাক লেগেছে। রয়েছে একটি ইয়ারফোন, টাইপ এ টু টাইপ সি চার্জিং ক্যাবল, 10 ওয়াটের একটি চার্জিং ব্রিক এবং একটি ওয়ারেন্টি কার্ড। সর্বশেষ পাচ্ছেন সিম্ফনি z70 স্মার্টফোনটি। আপনারা যারা যারা এই স্মার্টফোনটা পারচেজ করতে চাচ্ছেন তারা যোগাযোগ করতে পারেন মদিনা টেলিকমে। তাদের কাছ থেকে এই স্মার্টফোনটা পারচেজ করলে কিছুটা মূল্য ছাড় আপনাদেরকে অফার করা হবে। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি তাদের সম্পর্কে সকল তথ্য দিয়ে রেখেছি। চেক আউট করে শপটি ভিজিট করতে একদমই ভুলবেন না। ডিজাইনের কথা বলতে গেলে স্মার্টফোনটার ডিজাইন সত্যি অসাধারণ এবং ডিজাইনটা আমার কাছে বেশ ভালো লেগেছে। বাজেট সেগমেন্টের মধ্যে একটা সেরা ডিজাইন বলা যায়। স্মার্টফোনটা প্লাস্টিক বিল্ড বা পলিকার্বনেট ফাইবারের তৈরি স্মার্টফোন। ব্যাক ম্যাটেরিয়ালসটা কিন্তু প্রচুর গ্লসি, যার ফলে এটার মধ্যে প্রচুর পরিমাণে ফিঙ্গার ক্যাচ করছিল। ক্যামেরা বাম্পের সাইডটাও আমার কাছে বেশ ঠিকঠাক লেগেছে, মিনিমাল লেগেছে। সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছি, যা বেশ ফাস্ট এবং অ্যাকুরেটলি স্মার্টফোনটি আনলক করতে পারছিল। লেফট প্যানেলে ডেডিকেটেড সিম পয়েন্ট পাচ্ছি। ওপরের দিকে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন ব্যবহার করা হয়েছে এবং নিচের দিকে 3.5 মিলিমিটার ইয়ারফোন পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন, টাইপ সি চার্জিং পোর্ট এবং বটম ফায়ারিং স্পিকার ব্যবহার করা হয়েছে। এবং এখানে সিম্ফনি একটা বক্সি স্পিকার অফার করেছে, যার ফলে এটার সাউন্ড কোয়ালিটি সত্যি ভালো লেগেছে। বেশ লাউড এবং একটা ক্রিস্পি সাউন্ড স্মার্টফোন থেকে আমরা পেয়েছি। বাজেট বিবেচনায় এই স্মার্টফোনটার মধ্যে আমরা যেই পরিমাণ থিকনেস এবং ওয়েট পেয়েছি তা আমার কাছে ব্যালেন্স মনে হয়েছে। এটার থিকনেস হচ্ছে 8.45 মিলিমিটার এবং এটার ওয়েট হচ্ছে 193 গ্রাম। স্মার্টফোনটা যখন ওয়ান হ্যান্ডে অথবা টু হ্যান্ডে আপনি ইউজ করবেন, এতটা ভারী ফিল কিন্তু কোনো দিক থেকে আপনার কাছে মনে হবে না। বিশেষ করে উপরের দিক ভারী হলে নিচের দিক একটু পাতলা হয়, এমনটা না। ব্যালেন্স টাইপের একটা পারফরমেন্স স্মার্টফোনটা থেকে আমরা পেয়েছি। এছাড়াও এই স্মার্টফোনটার মধ্যে যেই ধরনের গ্লসি ডিজাইন ব্যবহার করা হয়েছে, আমি অলরেডি বলেছি যে প্রচুর ফিঙ্গার ক্যাচ করে। সো আপনি যদি এইভাবে ইউজ করতে চান সেক্ষেত্রে চেষ্টা করবেন যে কোনো একটি পলি প্রোটেক্টর ব্যবহার করার, অথবা যে কোনো স্টিকারও চাইলে ব্যবহার করতে পারেন। এবং ভালো প্রোটেকশনের জন্য অবশ্যই ব্যাক কভারটা ব্যবহার করতে ভুলবেন না, তাহলে স্মার্টফোনটাকে আপনি সেফ ভাবে ইউজ করতে পারেন। ওভারঅল স্মার্টফোনটার আউটলুক নিয়ে কোনো দিক থেকে আমার মনে হচ্ছে এই বাজেট সেগমেন্টে অন্যান্য স্মার্টফোনের তুলনায় পিছিয়ে পড়বে না। সবার দিক থেকেই এই স্মার্টফোনটা মনে হচ্ছে এগিয়ে থাকবে। ডিসপ্লের দিক থেকে স্মার্টফোনটাতে 6.56 ইঞ্চির আইপিএস এইচডি প্লাস রেজুলেশনের একটি ডিসপ্লে অফার করা হয়েছে এবং এটা একটা মিডল পাঞ্চোল ডিসপ্লে। এখানে পিপিআই পাচ্ছি 269, রেজুলেশন 720 ইন্টু 1612 পিক্সেল এবং স্মার্টফোনটার মধ্যে 90 হার্টজ রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে। স্মার্টফোনটার যে নিট ব্রাইটনেস আমার মনে হচ্ছে 400 থেকে 450 নিটসের মধ্যেই হবে এবং এটা ইনডোরে মোটামুটি ভালো রেজাল্টই প্রোভাইড করছিল। শ্যাডো এরিয়াতে কাজ চালিয়ে নেওয়ার মতো একটা এক্সপিরিয়েন্স পাচ্ছিলাম, তবে ডিরেক্ট সানলাইটে বেশ কিছুটা স্ট্রাগল আপনাকে ফেস করতে হবে, বিশেষ করে লো ব্রাইটনেস জনিত ইস্যু। এমনিতে কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্সে অন্যান্য আইপিএস ডিসপ্লেগুলোর মতোই ছিল, কোনো প্রকার নেগেটিভিটি স্মার্টফোনটার মধ্যে ফেস করিনি। টাচ রেসপন্স মোটামুটি ঠিকঠাক আছে, 90 হার্টজটাও মোটামুটি কাজ চালিয়ে নেওয়ার মতো। ইউএফএ টেস্ট করে দেখেছি, সেখানেও এটা পুশ করতে পারছিল, তবে সব ওয়েবসাইটে এটা পুশ করতে পারেনি। একটা অ্যাভারেজ টাইপের রেজাল্ট স্মার্টফোনটার ডিসপ্লে থেকে পেয়েছি। আসলে এই বাজেট সেগমেন্টে যেই ধরনের ডিসপ্লে অফার করা হয় তাদের তুলনায় এটার ডিসপ্লে কিন্তু বেশ কিছুটাই এগিয়ে থাকবে। ব্যাটারির দিক থেকে এই স্মার্টফোনটাতে ব্যবহার করা হয়েছে 5000 এমএএইচ ব্যাটারি এবং বক্সে আমরা 10 ওয়াটের চার্জার পেয়েছি, যা দিয়ে এই স্মার্টফোনটাকে চার্জ করতে 2.5 থেকে 3 ঘন্টার মতো সময় লাগছিল। তবে এই স্মার্টফোনটার মধ্যে যদি 18 ওয়াটের চার্জার অফার করা হতো সেক্ষেত্রে আরো বেশি বেটার হতো এবং আমাদের এক্সপিরিয়েন্স আরো ফাস্ট হতো। তবে স্মার্টফোনটার যে চার্জ ব্যাকআপ সেটা আমার কাছে অ্যাভারেজ বলে মনে হয়েছে। যদি একদমই নর্মাল ইউজ করেন, 60 হার্জে ব্যবহার করেন,
এই স্মার্টফোনটা প্রায় 1.5 দিনের কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিতে পারবে। তবে ফুল ব্রাইটনেসে ব্যবহার করলে চার্জের কিছুটা পার্থক্য দেখতে পাবেন। এবং আপনি যদি গেম-টেম খেলতে পছন্দ করেন, সেই ক্ষেত্রে স্মার্টফোনটা থেকে 4.5 থেকে 5 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পাবেন। তবে যদি আপনি নরমাল ইউজ করেন, গেম খেলেন, ওভারঅল 5 থেকে 6 ঘন্টার মতো একটা স্ক্রিন অন টাইম এই স্মার্টফোনটা দিতে পারবে। অবশ্যই আপনাকে 60 হার্টজ এ ব্যবহার করতে হবে। 90 হার্টজ এ ব্যবহার করলে পার্থক্য কিছুটা বাড়বে এবং চার্জ ব্যাকআপ একটু কমে আসবে। দেখুন তো এখন পর্যন্ত ভিডিওতে লাইক করেছেন কিনা? ভিডিওতে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিন। কমেন্ট করে আপনার যে কোনো পরামর্শ আমাদেরকে জানাতে পারেন, অথবা আপনার কোনো ভিডিও রিকোয়েস্ট থাকলে সেটাও কিন্তু করতে পারেন। আমি চেষ্টা করব ভিডিওটি নিয়ে আসার। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পারফরম্যান্স সেকশন, স্মার্টফোনটাতে ব্যবহার করা হয়েছে 4GB LPDDR4X এর RAM, 64GB ROM যা UMCP 5.0 স্টোরেজ টাইপ। এছাড়া স্মার্টফোনটার প্রসেসরে থাকছে ইউনি SoC Tiger T606 যা 12 ন্যানোমিটারের একটি চিপ। স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 13 এর পাশাপাশি রয়েছে সিম্ফনির নিজস্ব UI। এখন যদি আমি এই প্রাইস পয়েন্টের কথা বলি, এখানে যে প্রসেসরটা ব্যবহার করা হয়েছে 606, সাধারণত এই প্রসেসরটা এই বাজেট সেগমেন্টের অনেকগুলো স্মার্টফোনের ক্ষেত্রে আমরা দেখেছি। রেজাল্ট মোটামুটি ঠিকঠাক, আবার কিছু ক্ষেত্রে কিছু সমস্যাও ছিল। তবে স্মার্টফোনটার মধ্যে যেই ধরনের RAM ব্যবহার করা হয়েছে, এটার মধ্যে আপনি 4 থেকে 5টি অ্যাপ ইজিলি সোয়াইপ করে ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা হবে না। অ্যাপ টু অ্যাপ সুইচিং এও মোটামুটি কাজ চালিয়ে নেওয়ার মতোই ছিল। তবে মাঝে মাঝে কিছুটা অ্যানিমেশন ডিলেও দেখতে পেয়েছি। এছাড়া স্মার্টফোনটার মধ্যে যেই ধরনের গেমিং পারফরম্যান্স আমি পেয়েছি, হ্যাঁ, এটা যারা কিনবেন তারা একদমই গেমার নয়, আমি এটাই মনে করি। কারণ গেমারদের জন্য এই স্মার্টফোনটা নয়। স্মার্টফোনটা টুকটাক গেম খেলার জন্য, যেমন 2D 3D বিভিন্ন অফলাইন অনলাইন এই ধরনের গেমগুলো খেলতে পারবেন, সমস্যা হবে না। তবে হাই গ্রাফিক্স এর বিভিন্ন গেম যদি আপনি এই স্মার্টফোনটাতে ট্রাই করেন, সেই ক্ষেত্রে ল্যাগ করবে, ফ্রেম ড্রপ দেখতে পাবেন, একদমই ভ্যাবাচাকা একটা অবস্থা। সো এই জন্য গেমিং এর জন্য এই স্মার্টফোনটা আমি একদমই রিকমেন্ড করছি না। ডেইলি লাইফ ইউজের ক্ষেত্রে স্মার্টফোনটা মোটামুটি একটা ঠিকঠাক পারফরম্যান্স দিতে পারবে। তবে যেই ধরনের স্টোরেজ টাইপ এখানে ব্যবহার করা হয়েছে সেটা আমার কাছে ভালো লেগেছে। কারণ এই প্রাইস পয়েন্টে এই ধরনের স্টোরেজ টাইপ অন্য কেউ কিন্তু প্রোভাইড করছে না। UMCP 5 কিন্তু অলমোস্ট UFS এর কাছাকাছি রেজাল্ট করতে পারে, কিছু জায়গায় বেটার রেজাল্ট করেছে। সো সবকিছু মিলিয়ে স্টোরেজ টাইপটা ভালো লেগেছে। তবে যদি এই প্রাইস পয়েন্টে 128GB ROM থাকতো, আমার মনে হয় যে আরো বেশি বেটার হতো। এই প্রাইস পয়েন্টের মধ্যে এই স্মার্টফোনটার মধ্যে একটা স্পেশাল ফ্যাসিলিটিস তারা প্রোভাইড করছে, সেটা হচ্ছে নোটিফিকেশন। হ্যাঁ, এটার পিছনে স্মার্ট ব্লিঙ্কিং লাইট ব্যবহার করা হয়েছে, যার মাধ্যমে কোনো প্রকার নোটিফিকেশন আসলে, কোনো প্রকার কল আসলে সেটা কিন্তু এই ব্লিঙ্কিং লাইটের মাধ্যমে আপনাকে ব্রিথ করতে পারবে। তবে এই ব্লিঙ্কিং লাইটের কথা বলতে গেলে লাইটটা এতটা বেশি পাওয়ারফুল ছিল না, তবে একদম লো ছিল না, মোটামুটি কাজ চালানোর মতো। এছাড়া স্মার্টফোনটার মধ্যে ডাইনামিক আইল্যান্ড ফিচারটাও ব্যবহার করা হয়েছে, যার মাধ্যমে আপনি যখন চার্জ করবেন, কোনো নোটিফিকেশন আসবে, সেই মুহূর্তে কিন্তু এই ডাইনামিক আইল্যান্ড ভেসে উঠবে। ক্যামেরা সেগমেন্টে এই স্মার্টফোনটার ক্যামেরা বাম্পের মধ্যে বিশাল বিশাল 3টা ক্যামেরা অফার করা হয়েছে। তবে একটি হচ্ছে মেইন ক্যামেরা, সেটা হচ্ছে 52 মেগাপিক্সেল। ফ্রন্ট সেলফি ক্যামেরা পেয়েছি 8 মেগাপিক্সেল। স্মার্টফোনটি দিয়ে আপনি সর্বোচ্চ 1080 30fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন, এবং ভিডিও রেকর্ড করার সময় একটু স্টেবল হাতে ভিডিওটা রেকর্ড করার ট্রাই করবেন। সেই ক্ষেত্রে ভিডিওটা মোটামুটি কাজ চালিয়ে নেওয়ার মতো একটা এক্সপিরিয়েন্স দিতে পারবে। ক্যামেরার দিক থেকে 52 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা দিয়ে আপনি একটা অ্যাভারেজ টাইপের রেজাল্ট পাবেন। আউটডোরে যে ছবিগুলো তুলেছি সেখানে মোটামুটি ডিটেল ধরে রাখতে পারছিল, তবে লো লাইটের ছবিগুলো প্রচুর সফট করে দিবে, নয়েজের পরিমাণ বেড়ে যাবে। চেষ্টা করবেন ভালো আলোতে ছবি তোলার। শ্যাডো এরিয়াতেও মোটামুটি কাজ চালানোর মতো একটা এক্সপিরিয়েন্স ছিল। ডাইনামিক রেঞ্জ মোটামুটি ব্যালেন্স করতে পেরেছে, এজ ডিটেকশন একদমই অ্যাভারেজ। এছাড়া একটা যে ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেল, সেটার মধ্যেও আমরা আউটডোরে ভালো রেজাল্ট পেয়েছি, ডিটেল মোটামুটি ভালো ধরে রাখতে পারছিল। এজ ডিটেকশন ঠিক, এজ ডিটেকশন মোটামুটি ঠিকঠাক, তবে লো লাইটে বেশ কিছুটা সফট করে দিবে, নয়েজের পরিমাণ বেড়ে যাবে, যা খুবই স্বাভাবিক। সো ফ্রন্ট ক্যামেরা এবং রিয়ার ক্যামেরা দুই দিকেই ভালো আলোতে ছবি তোলার ট্রাই করবেন, রেজাল্ট ভালো আসবে। ৯,৪৯০ টাকা বা ৯৯ টাকায় এই প্রাইস সেগমেন্টের মধ্যে এই স্মার্টফোনটা যেই ধরনের স্পেসিফিকেশন অফার করেছে, হ্যাঁ, কিছু লোভনীয় স্পেসিফিকেশন, কিছু দিক থেকে স্মার্টফোনটা বেশ ভালো স্পেকই অফার করেছে। তবে স্মার্টফোনটার যে পারফরমেন্স, এখানে আমি টাচ রেসপন্সে কিছুটা লেটেন্সি ফেস করেছি। মিসটাচ তেমন একটা পাইনি, তবে অ্যানিমেশন ডিলে কিন্তু স্মার্টফোনটার মধ্যে ছিল। এছাড়া এই স্মার্টফোনটার যে ক্যামেরা রেজাল্ট, সেটা অ্যাভারেজ লেগেছে। ডিজাইনটা বেশ ভালো করেছে এই বাজেট সেগমেন্টের মধ্যে। স্মার্টফোনটার যে ডিসপ্লে প্যানেল, সেটা কিন্তু দুর্দান্ত ছিল, মিডল পাঞ্চল বিশেষ করে ভালো লেগেছে। হ্যাঁ, এই ধরনের স্পেসিফিকেশন দেখে অনেকেই হয়তো এই স্মার্টফোনটা
পারচেজ করার জন্য ওয়েট করছেন। বাট এই স্মার্টফোনটা বা সিম্ফনির আগের যে স্মার্টফোনগুলো, সেই স্মার্টফোনগুলো আমি ইউজ করে যে অভিজ্ঞতা পেয়েছি বা যে কমেন্টগুলো আপনারা করেছেন, সেই অনুযায়ী বলতে গেলে প্রথম অবস্থায় স্মার্টফোনগুলো বেশ ভালো একটা সার্ভিস দিয়েছে। পরবর্তীতে বিভিন্ন সমস্যা আমরা ফেস করেছি। বাট এই স্মার্টফোনটা যেহেতু এখন এসেছে, এখন পর্যন্ত তেমন একটা সমস্যা পাইনি। ওয়াইফাই রেঞ্জ মোটামুটি ঠিকঠাক আছে। কল কোয়ালিটিতে কোনো ইস্যু ছিল না। নেটওয়ার্ক জনিত কোনো ইস্যু ছিল না। তবে ইন ফিউচারে এড হয় কিনা সেটা কিন্তু এখন বলা যাচ্ছে না। সো আপনারা যদি এই স্মার্টফোনটা পারচেজ করেন, এই বিষয়গুলো মাথায় রেখে দেন পারচেজ করবেন। এবং এই স্মার্টফোনগুলো তাদের জন্যই পারফেক্ট যারা একদমই নরমাল ইউজার আছেন। সিনিয়র সিটিজেন, ভাই-বোনকে গিফট করতে চান অথবা পিতামাতাকে গিফট করতে চান। একটা স্মার্টফোন হলেই চলবে। তাদের জন্য এই ধরনের স্মার্টফোনগুলো ঠিকঠাক আছে। বাট আমি সবসময় রিকমেন্ড করে থাকি আপনার বাজেট একটু বাড়ান, একটা ভালো স্মার্টফোন নেওয়ার ট্রাই করুন এবং লং টাইম যাতে আপনি স্মার্টফোনটি ইউজ করতে পারেন। সো আশা করছি আপনারা পুরো বিষয়টা বুঝতে পেরেছেন। স্মার্টফোনটা কাদের জন্য পারফেক্ট এবং কাদের জন্য পারফেক্ট নয়। যদি আপনার কাছে মনে হয় আপনার জন্য পারফেক্ট, সেই ক্ষেত্রে আপনি স্মার্টফোন পারচেজ করতে পারেন। অন্যথায় স্মার্টফোনটা ইগনোর করে বাজেট কিছুটা বাড়িয়ে একটা রিলায়েবল ব্র্যান্ডের স্মার্টফোন পারচেজ করতে পারেন এবং আপনার ইউজার এক্সপেরিয়েন্স আই হোপ বেটার হবে। সো বিদায় নিচ্ছি, আমি জাকারিয়া হাসান পার্থ। আসসালামু আলাইকুম।